হিট ইঞ্জিনে আমরা কি দেখেছিলাম? না, হিট ইঞ্জিনে দেখেছিলাম যে আমাদের কাছে যদি অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ হিট থাকে বা হিট সোর্স থাকে, সেখান থেকে আমরা কি করতে পারি না কন্টিনিউয়াসলি একটা ওয়ার্ক জেনারেট করে যেতে পারি, সেটা ইঞ্জিনের হেল্প নিয়ে। মানে আমাদের কাছে যদি হিট অ্যাভেলেবল থাকে, সেখান থেকে আমি ওয়ার্ক করতে পারি থ্রু ইঞ্জিন। এবার আর একটা ব্যাপার হচ্ছে এখানে যেটা, সেটা হলো যে আমরা যেটা থার্মোডায়নামিক্সে এতদিন ধরে পড়ে এসেছি, সেটা হচ্ছে সবসময় হিটের ফ্লোটা কোন দিকে হয়? সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। এবার আমাদের বাড়িতে নিশ্চয়ই সকলেরই ফ্রিজ আছে। ফ্রিজে কি হয়? না, ফ্রিজে হচ্ছে প্রথমে রুম টেম্পারেচার থেকে শুরু করে, তারপরে ফ্রিজের ভেতরটা ঠান্ডা হয়। ঠান্ডাটা করে কি করে? না, ভেতরের হিটটা রেফ্রিজারেটর নেয়, নিয়ে সেটাকে বাইরে ফেলে দেয় বা এক্সট্রাক্ট করে, ভেতর থেকে এক্সট্রাক্ট করে বাইরে ফেলে দেয়। তার মানে সেখানে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো হচ্ছে। কেন? না, তার কারণ যদি আমি রেফ্রিজারেটর দেখি, রেফ্রিজারেটরের ভেতরটার টেম্পারেচার যদি টি বলি, বাইরের টেম্পারেচারটাও টি যখন আমি ফ্রিজটা চালালাম। তারপরে এই টেম্পারেচারটা ফিক্সডই রয়েছে, কিন্তু এই টেম্পারেচারটা ক্রমাগত কি করছে? ফল করছে। তার মানে লো টেম্পারেচার থেকে হিট অ্যাবজর্ব হচ্ছে, করে গিয়ে হাই টেম্পারেচারে হিটটা ছেড়ে দিচ্ছে। সেটাই হচ্ছে রেফ্রিজারেটর। তাহলে আমি রেফ্রিজারেটর ডেফিনেশনে কি লিখতে পারি? না, এ রেফ্রিজারেটর is a device that removes heat from a low temperature body and transfer it to a high temperature body using external work। মানে আমাকে কিন্তু এখানে বাইরে থেকে একটা কাজ করতে হচ্ছে। এবার বাইরে থেকে তাহলে এখানে কে কাজ করছে? না, ইলেকট্রিক সাপ্লাই যেটা আমি দিচ্ছি, সেই সাপ্লাই কম্প্রেসারে যাচ্ছে এবং কম্প্রেসার এখানে কাজ করছে। যে কাজটা করে ও লো টেম্পারেচার থেকে হিট অ্যাবজর্ব করছে, করে হাই টেম্পারেচারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। এটাই হচ্ছে একটা রেফ্রিজারেটরের প্রিন্সিপাল। তাহলে একটা রেফ্রিজারেটর চালাতে গেলে আমার কি কি কম্পোনেন্ট দরকার পড়বে? কম্পোনেন্টস কি কি থাকবে এখানে? না, একটা হচ্ছে কোল্ড চেম্বার থাকবে। কোল্ড চেম্বার মানে রেফ্রিজারেটরের ভেতরটা। আর একটা কি? না, ওয়ার্কিং সাবস্টেন্স থাকবে। এই জিনিসটা কি? না, এই জিনিসটা হচ্ছে যে দেখবে বলে এরকম যে ফ্রিজ যদি খারাপ হয়ে যায় বা ফ্রিজের ঠান্ডা কম হয়, বা এসির ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে গ্যাস ভরতে হবে। এখানে যে গ্যাসটা বা কুল্যান্ট যেটা থাকে, সেইটাই হচ্ছে এখানে ওয়ার্কিং সাবস্টেন্স হিসাবে বলা হয়।
3 নম্বর হচ্ছে কন্ডেন্সার, আর 4 নম্বর হচ্ছে কম্প্রেসার। মেন জিনিস হচ্ছে এই কম্প্রেসার, যে কি করে না কম্প্রেস করে এবং গ্যাসটা যখন এক্সপ্যান্ড হয় তখনই ঠান্ডাটা হয়। সেই জন্য কম্প্রেসারটাই হচ্ছে মেন এলিমেন্ট একটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে। এবার আসছি এনার্জি ফ্লোতে। এনার্জি ফ্লোটা কিভাবে হয় না, হিট এক্সট্রাক্ট করছে, সেটাকে বলছি কিউসি। কতটা ওয়ার্ক সাপ্লাই করা হচ্ছে, সেটাকে বলছি ডব্লু। আর কতটা হিট ও সারাউন্ডিং এ রিজেক্ট করছে, সেটা হচ্ছে বলছি কিউএইচ। তাহলে এখানে এনার্জি কনভার্সন যেটা, কিউএইচ মানে কতটা হিট ও ছাড়বে, সেটা কি হবে, যতটা হিট নিচ্ছে কিউসি প্লাস ওর উপর যে ওয়ার্ক ডান করা হচ্ছে ডব্লুটা। এইটাই হচ্ছে এনার্জি কনভেনশনের এখানে রুল আর কি। আচ্ছা, এরপরে যদি রেফ্রিজারেটরকে আমরা থার্মোডাইনামিক্যালি বুঝতে চাই, তাহলে যেটা করতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে রেফ্রিজারেটর একটা রিভার্স কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিনে যদি আমরা ভাবি, তাহলে কার্নোট ইঞ্জিনে কি হচ্ছে, এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনটা একটা সাইক্লিক ওয়েতে কাজ করছে। সাইক্লিক ওয়েতে কাজ করার সময় সে দুটো রিজার্ভার থ্রু দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার, একটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার। হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছু পরিমাণ হিটও নিল, নিয়ে ওয়ার্ক করলো, আবার কিছু পরিমাণ হিট লো টেম্পারেচারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, এবং এই সাইকেলটা চলতে থাকছে। রেফ্রিজারেটর ক্ষেত্রে তাহলে কি হবে না, জাস্ট উল্টো হবে। উল্টো মানে কি না, লো টেম্পারেচার থেকে ও হিট এক্সট্রাক্ট করবে, বাইরে থেকে আমি কাজ করব ওর ওপর করে, ও হাই টেম্পারেচারে গিয়ে কিছুটা হিট ছেড়ে দিয়ে আসবে। এটা হচ্ছে রিভার্স কার্নোট ইঞ্জিন বলা হয়। তাহলে রেফ্রিজারেটর অ্যাজ এ রিভার্স কার্নোট ইঞ্জিন। এটাকে এক্সপ্লেন করার জন্য কি বলছি না, এ রেফ্রিজারেটর is essentially a Carnot engine operating in reverse instead of producing work। কি হচ্ছে এখানে না, এক নম্বর হচ্ছে ওয়ার্ক সাপ্লাই করা হচ্ছে, ওয়ার্ক ইজ সাপ্লাইড। 2 নম্বর হচ্ছে হিট ইজ ট্রান্সফার ফ্রম কোল্ড রিজার্ভার টু এ হট রিজার্ভার।
এই দুটো হচ্ছে ডিফারেন্স একটা কার্নোট ইঞ্জিনের থেকে। এইবার ডিফারেন্স বলতে পারো বা কার্নোট ইঞ্জিনটাকে রিভার্সে চালালে যেটা হয় সেইটা। আচ্ছা, এবার কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি এফিসিয়েন্সি দিয়ে কোনো একটা ইঞ্জিনের পারফরমেন্সকে ডিটারমাইন করা হয় বা ডিফাইন করা হয়। এখানে একটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে সেই পারফরমেন্সটাকে ডিফাইন করা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলে। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটাকে সিওপি বলে বলা হয়। এবার এই কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটাকে কিভাবে মেজার করা হয়, যে সিওপি ইকুয়াল টু উপরে থাকবে হিট রিমুভ ফ্রম কোল্ড রিজার্ভার আর কি না নিচে থাকবে ওয়ার্ক সাপ্লাইড। মানে কতটা হিট আমি বার করতে পারছি আর তার জন্য কতটা আমাকে ওয়ার্ক করতে হচ্ছে, এই দুজনের রেশিও, সেটাকেই বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা কিউসি বলে দিয়েছি আর এটাকে বলেছি ডব্লিউ। আবার ডব্লিউ ইকুয়াল টু জানি কি না কিউএইচ মাইনাস কিউসি, এই রিলেশনটা থেকে, এইবার হচ্ছে তাহলে এইটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিউসি ডিভাইডেড বাই কিউএইচ মাইনাস কিউসি, এই যে জিনিসটা হলো এইটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এবার এই জিনিসটা যদি আমি কার্নোট রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখি, মানে এটাকে টেম্পারেচারের টার্মসে আনতে চাইছি, তাহলে সিওপি ফর কার্নোট রেফ্রিজারেটর for reversible Carnot refrigerator QC divided by QH equal to TC by TH এটা হয়। তাহলে এবার এটাকে যদি আমি রিপ্লেস করি টেম্পারেচারের টার্মসে, সিওপি সেটা আছে কত না কিউসি ডিভাইডেড বাই কিউএইচ মাইনাস কিউসি। তাহলে এখান থেকে আমি যদি কিউসি একটা কমন নিয়ে নিই, তাহলে কিউসি এখান থেকেও যদি কিউসি আমি কমন নিই তাহলে আসছে কিউএইচ বাই কিউসি মাইনাস ওয়ান। এটা ক্যান্সেল হলো। তাহলে এখানে যদি এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, কিউএইচ বাই কিউসি আমার দরকার, সেটা হচ্ছে টিএইচ বাই টিসি। তাহলে এটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই এখানে তাহলে পাবো কত না পাবো হচ্ছে টিসি ডিভাইডেড বাই টিএইচ মাইনাস টিসি। জাস্ট এটাকে যদি এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলেই এটা চলে আসবে। তার মানে টেম্পারেচারের টার্মসে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কি সেটাকে ডিফাইন করা হয় এইভাবে, আর হিট যদি বলি তাহলে হিটের টার্মসে ডিফাইন করা হয় এইভাবে। এবার একটা কম্পারিজন যদি করি যে একটা হিট ইঞ্জিন আর একটা রেফ্রিজারেটর, এদের দুজনের মধ্যে যদি কম্পারিজন বলা হয়, স্যার ওই রিলেশনটা কি করে এলো, মানে ওই কিউ কিউ আর টি এর এইটা ওই রিলেশনটা? না এইটা না না, ওই আগেরটা। এইটা হ্যাঁ কার্নোট হ্যাঁ, ইঞ্জিনে ওইটা। করেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে। হ্যাঁ, এটা জাস্ট এই যে বলেছি ফর রিভার্সেবল কার্নোট রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর বলছি বটে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্নোট ইঞ্জিনটাকেই রেফার করা হচ্ছে, জাস্ট ওটা উল্টো ভাবে চলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা,
comparison between heat engine and refrigerator. এবার একটা হিট ইঞ্জিন একটা রেফ্রিজারেটরের মধ্যে কম্পারিজন যদি করতে চাই তাহলে কি হবে? হিট ইঞ্জিনে কি করছে না হিটটাকে ওয়ার্কে কনভার্ট করছে, কনভার্ট হিট ইনটু ওয়ার্ক। আর এইখানে কি করছে না হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে আমরা জানি সবসময় হিট ফ্লো করে, এটা একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু উল্টোটা মানে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে জেনারেলি হিট ট্রান্সফার করে না, সেটাকে ট্রান্সফার করাতে গেলে আমাকে একটা মেশিনের দরকার পড়বে যেটার নামই হচ্ছে রেফ্রিজারেটর। তাহলে এখানে বলছি যে ইউজ ওয়ার্ক টু ট্রান্সফার হিট from low to high temperature, এটা এক নম্বর। আচ্ছা, হিট ইঞ্জিনের ক্ষেত্রে হিটটা আমার কাছে রয়েছে, ওয়ার্কে কনভার্ট করতে হচ্ছে। তাহলে এখানে বলছি যে হিট ফ্লো ন্যাচারালি, কারণ আমরা যে সোর্স বা সিঙ্ক যখন ইউজ করেছি তখন দেখা যাচ্ছে ওখানে কোনো আলাদা করে আমাকে এক্সটার্নাল ওয়ার্ক করতে হচ্ছে না ওই হিটটাকে ফ্লো করার জন্য বা ট্রান্সফার করার জন্য, ওটা ন্যাচারালি হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, হিট forced against temperature gradient। তিন নম্বর হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে এটাকে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে 1 মাইনাস টিসি বাই টিএইচ, এবং এফিসিয়েন্সি সবসময় একের থেকে কম হয়। কিন্তু কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি সেটা হচ্ছে কি না টিসি ডিভাইডেড বাই টিএইচ মাইনাস টিসি, এটা একের থেকে বেশি হতে পারে বা বেশি হয় সাধারণত। আর এখানে হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা হচ্ছে মানে লাস্ট আমরা যেটা পাচ্ছি এখানে ওয়ার্ক প্রডিউস করছে, আর এখানে কিন্তু ওয়ার্কটাও কনজিউম করছে। এই হচ্ছে একটা রেফ্রিজারেটর, তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা যে একটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে না করে সেইটা এখানে বলা হলো। আচ্ছা, এরপরে আসছি কার্নোট থিওরেমে। স্যার ওই বাইরের ওয়ার্কটা যেটা আমরা দিচ্ছি ওটা হয় কি করে, মানে দিই হয় কি কি করে? করে বলতে, তুমি যে সাপ্লাই থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছ একটা রেফ্রিজারেটরকে বা একটা এসি কে, তাহলে সেই যে ইলেকট্রিসিটি সেটা তো খরচ হচ্ছে, এবং সেই ইলেকট্রিসিটিটাই ও কম্প্রেসারকে রান করাচ্ছে, এবং সেই কম্প্রেসার এখানে ওয়ার্কটা করছে অ্যাকচুয়ালি। আচ্ছা, কম্প্রেসারে মানে কাজটা কি হয়? কম্প্রেসারের কাজ হচ্ছে যে তোমার ওখানে কম্প্রেস করে, কম্প্রেস করার পরে যখন ওটা এক্সপ্যান্ড হয়, এক্সপ্যান্ড হলে কি হয় আমরা জানি থার্মোডাইনামিক্সে, কাইনেটিক এনার্জি বেড়ে যায়। টেম্পারেচার কি হয়? টেম্পারেচার কমে যায়। ধরো তুমি একটা না না। কখনো এরকম যদি খেয়াল করে দেখবে, সাইকেল তো মোটামুটি তোমরা সবাই চালাও, ধরো হাই প্রেসারে টিউবের মধ্যে তোমার এয়ার রয়েছে, এবার হঠাৎ করে যদি তুমি ওই হাওয়াটা খুলে দাও তাহলে হাওয়াটা কি হয়, একটু ঠান্ডা হয় তো। হ্যাঁ।
তার কারণ কি? তার কারণ হঠাৎ করে যখন এক্সপ্যান্ড করে কোনো গ্যাস তখন সে ঠান্ডা হয়। এখানেও কি করা হচ্ছে, কম্প্রেসার দিয়ে প্রথমে কম্প্রেস করা হচ্ছে এবং তারপরে সেটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে, এবং যখনই এই এক্সপ্যান্ড হচ্ছে তখন টেম্পারেচার ফল করছে এবং সেই টেম্পারেচারটা ওই পাইপের থ্রু দিয়ে বা এ রয়েছে কি বলে, এসির ক্ষেত্রে পাইপ, আর এর ক্ষেত্রেও তোমার কি বলে রেফ্রিজারেটরের ক্ষেত্রেও ওই পাইপের থ্রু দিয়ে গিয়ে ভেতরটাকে ঠান্ডা করছে। মানে কম্প্রেসড এয়ারটা যখন পাস করছে, কম্প্রেস এয়ারের টেম্পারেচার কমে গেছে, ও তো ভেতরে গেল, ভেতরে গিয়ে ও ঠান্ডাটা এ করলো, গরম আবার কি হলো, গরম হয়ে গেল, ও যখন ভেতরে যাচ্ছে তখন তো গরম, ভেতরটা গরম হলো, ও আবার এসে কম্প্রেসারে ঢুকলো, তখন কম্প্রেসারকে আবার ও কম্প্রেস করলো, কম্প্রেস করে আবার এক্সপ্যান্ড করলো, এই প্রসেসটা চলতে থাকে ওখানে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এবার ডিটেলসটা যদি বলতে হয়, আমি যতটা সোজাভাবে বললাম এতটা সোজা নয়, ওখানে একটা কমপ্লিকেটেড প্রসেস আছে, সেটা সেরকম হলে পরে একদিন বলবো ওখানে। মানে এটা একদম আমি আউটলাইন হিসাবে বললাম, কিন্তু এটার মানে প্রসেসটা কিন্তু এতটা সোজা নয়, একটু জটিল প্রসেস। ঠিক আছে। আচ্ছা, কার্নোট থিওরেম। কার্নোট থিওরেমটা হচ্ছে এমন একটা থিওরেম, যে থিওরেমটা প্রমাণ করে যে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে সর্বাধিক, এর থেকে বেশি এফিসিয়েন্সি ওলা কোনো ইঞ্জিন বানানো কখনোই সম্ভব নয়। আর একটা কি না, আর একটা হচ্ছে, দুটো যদি হিট রিজার্ভারের মধ্যে হিট ইঞ্জিনকে চালানো হয়, একটা ইরিভার্সিবল ইঞ্জিন আর একটা কার্নোট ইঞ্জিন, তাহলে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি সবসময় বেশি হবে। এই থিওরেমটা এরকম ভাবে ডিফাইন করা হয় যে ওয়ার্ক ডান বিটুইন the same two heat reservoir, no engine is more efficient than a Carnot engine. Carnot's engine এর দুটো করোলারি আছে। সেটা কি বলছে না, ওয়ার্কিং বিটুইন same two heat reservoir, same two heat reservoir, all Carnot engine has same efficiency. এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে ওয়ার্কিং বিটুইন সেম টু হিট রিজার্ভার efficiency of an irreversible engine is always
লেস দেন দ্যাট অফ কার্নোট ইঞ্জিন। এই জিনিসগুলো আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে কার্নোট থিওরেমে তাহলে ব্যাপারটা কি হলো না, যদি সেম টু হিট রিজার্ভারের মধ্যে কাজ করে একটা ইঞ্জিন, তাহলে কোনো ইঞ্জিনই কার্নোট ইঞ্জিনের থেকে বেশি এফিসিয়েন্সি দিতে পারবে না। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি না, একটা যদি ইরিভার্সিবল ইঞ্জিন হয় আর একটা কার্নোট ইঞ্জিন হয়, তাহলে এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন সবসময় বেশি হবে একটা ইরিভার্সিবল ইঞ্জিনের তুলনায়। এবার এই দুটোকে প্রমাণ করার জন্য আমরা ডায়াগ্রাম দিয়ে প্রমাণটা করব। থার্মোডায়নামিক্সের প্রমাণটা এইরকম ভাবেই করা হয় আর কি। আমি একটু এঁকে নিই, বলছি তারপরে। এইটা হচ্ছে T1, এটাকে সোর্স বলে বলছি। এইটাকে বলছি T2, যেটা সিঙ্ক বলে বলছি। এবার এই গোল দিয়ে আমি এটাকে ইঞ্জিন বলে বললাম একটা, আর সি দিয়ে বললাম কার্নোট ইঞ্জিন। এবার কি হচ্ছে না, একটা অর্ডিনারি ইঞ্জিন সে হিট নিল কোথা থেকে, সোর্স থেকে। Q1 পরিমাণ হিট নিয়েছে, সিঙ্কে গিয়ে ছেড়েছে কত, Q2 পরিমাণ। এবার এই কার্নোট ইঞ্জিনটাকে এখানে কি করা হচ্ছে, রিভার্সে অপারেট করানো হচ্ছে। রিভার্সে মানে কি না, কার্নোট ইঞ্জিনটা যেন এইখান থেকে Q2 হিট নিচ্ছে, এখানে গিয়ে Q1 হিট ছেড়ে দিচ্ছে। তাহলে এই কাজটা করতে গেলে বাইরে থেকে একটা ওয়ার্ক করতে হবে, সেই ওয়ার্কটা করছে এই ইঞ্জিনটা। কত না W2 বলছি সেটাকে, সেটা ইকুয়াল টু হচ্ছে কত, ডিফারেন্স বিটুইন এই Q1 আর Q2 প্রাইম। তাহলে Q1 মাইনাস Q2 প্রাইম। তাহলে এ কি করছে না, কার্নোট ইঞ্জিনটা দেখা যাচ্ছে W ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা Q2 মাইনাস Q2 প্রাইম। এবার এটাকে কম্বাইন যদি করি, এই দুটো ইঞ্জিন মিলিয়ে যদি একটা সিস্টেমের কথা ভাবি, এইটা যেমন সোর্স, এটা সিঙ্ক, একটা কম্বাইন্ড সিস্টেম আর যেটাকে বলছি। স্যার আগের ছবিটায় দুটো Q1 চলে আসে। হ্যাঁ, দুটোই Q1 আছে তো। ও আচ্ছা, ওই দুটোই Q1 আর ওইটা Q2 আর Q2 প্রাইম। হ্যাঁ, ভালো করে ব্যাপারটা দেখো। কি হলো, এখানে একটা কার্নোট ইঞ্জিনকে আমি রিভার্সে অপারেট করাচ্ছি। তাহলে রিভার্সে অপারেট করাতে গেলে আমাকে Q2 পরিমাণ হিট ও নিল, Q1 পরিমাণ হিট ছেড়ে দিল। এবার এইটা যদি করতে হয় তাহলে কার্নোট ইঞ্জিনের ওপর আমাকে একটা বাইরে থেকে ওয়ার্ক করতে হবে। সেই ওয়ার্কটা এখানে কে করছে না, এই ইঞ্জিনটা করছে। এবং সেই ইঞ্জিনটা হচ্ছে Q1 হিট নিচ্ছে সোর্স থেকে, Q2 প্রাইম ছেড়ে দিচ্ছে। তাহলে কতটা ওয়ার্ক করবে, Q1 মাইনাস Q2 প্রাইম। এবার আমাদের কার্নোট ইঞ্জিনের যে ওয়ার্ক ডানটা থাকবে সেটা কত না, এই দুটো ডিফারেন্স গুলো সেইটা, মানে Q1 Q2 আর Q1 মাইনাস Q2 প্রাইম। তাহলে এখান থেকে পেলাম Q2 মাইনাস Q2 প্রাইম। এবার এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা সিস্টেম কনসিডার করি, তাহলে কি হচ্ছে না, সেই সিস্টেমটা T2 থেকে Q2 মাইনাস Q2 প্রাইম হিট নিচ্ছে, আর কি হচ্ছে, পুরোটাই ওয়ার্ক ডান করছে, যেটা থার্মোডাইনামিক্স অ্যালাউ করে না। এইবার এইটাকে প্রমাণ করব কি করে না, এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ইটা ই বলে বলছি কোনটাকে না, এই যে এফিসিয়েন্সি এই ইঞ্জিনটা, সেইটা যদি আমি কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে বড় বলি, তার মানে
যদি ইটা সি বলি, যে ইটা 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 সি এর থেকে বেশি, তাহলে এর ক্ষেত্রে W2 ডিভাইডেড বাই Q1 সেটা গ্রেটার দেন, এর ক্ষেত্রে W ডিভাইডেড বাই Q1 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে Q1 মাইনাস Q2 প্রাইম গ্রেটার দেন Q1 মাইনাস Q2। তাহলে এখান থেকে লিখতে পারি Q2 টা Q1 এর থেকে বড়, Q1 এর থেকে নয়, Q2 এর থেকে, Q2 প্রাইমের থেকে বড়। এগুলো কোথা থেকে লিখলাম? W2 টাকে জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম Q1 মাইনাস Q2 প্রাইম, আর W টাকে বসিয়ে দিলাম Q2 মাইনাস Q2 প্রাইম। যদি বসিয়ে দিয়ে Q1 Q1 কেটে গেল, তাহলে এইটা ইকুয়াল টু এইটা এলো, মানে এইটা গ্রেটার দেন এটা এলো। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে Q2 টা গ্রেটার দেন Q2 প্রাইম, তার মানে এইটা আমার পজিটিভ বেরোচ্ছে। তার মানে কি হলো না, আমি একটা লো টেম্পারেচার রিজার্ভার থেকে ক্রমাগত হিট নিচ্ছি এবং সেই হিটটাকে আমি ক্রমাগত ওয়ার্ক করে যাচ্ছি, কোনো জায়গায় কোনো হিট আউটপুট মানে হিটকে আমি রিজেক্ট করছি না, যে একটাই মাত্র সোর্স বা একটাই মাত্র সিঙ্ক বা একটাই মাত্র রিজার্ভার, সেই রিজার্ভার থেকে আমি ক্রমাগত হিট নিচ্ছি এবং সেই পুরো হিটটাকেই আমি ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছি, যেটা থার্মোডাইনামিক্স অ্যালাউ করে না। তাহলে থার্মোডাইনামিক্স যদি অ্যালাউ না করে, তাহলে আমি যে অরিজিনাল অ্যাজাম্পশনটা ধরেছি সেই অ্যাজাম্পশনটা কি তাহলে ঠিক হবে? হ্যাঁ, আরেকবার বলুন। মানে আমি এখানে কি করলাম না, দুটো ইঞ্জিন কনসিডার করেছি, একটা কার্নোট ইঞ্জিন, একটা নর্মাল ইঞ্জিন। এবার নর্মাল ইঞ্জিনের যে এফিসিয়েন্সি সেটাকে আমি ইটা ই বলছি, আর কার্নোট ইঞ্জিনের যেটা সেটাকে ইটা সি বলছি। এবার আমাকে কি করতে হবে, আমাকে যেটা দেখাতে হবে, থার্মোডাইনামিক্সে সাধারণত ভুলটাকে প্রমাণ করা হয়, ভুল হলে সেটা ঠিক, আর ঠিকটা যদি কনসিডার করি, করে দেখাই যে এটাই ঠিক হচ্ছে, তাহলে সেটা সবসময় নাও হতে পারে, কিন্তু ভুলটাকে যদি করে দেখাতে পারি তাহলে সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সেই জন্য এখানে আমরা কি করছি প্রথমে, যে এখানে কি বলেছে, এখানে বলেছে যে রিভার্সেবল ইঞ্জিন যেটা রয়েছে সেই রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা সবসময় লেস দ্যান হবে কার্নোট ইঞ্জিনের থেকে। প্রথমেই আমি কি ধরে নিলাম, বেশি হবে, যে ইটা 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 সি এর থেকে বেশি হবে। তাহলে বেশি যদি হয় তাহলে কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখতে চাইছি। তার জন্য এইরকম ভাবে ডায়াগ্রামিক্যালি কনসিডার করছি, যে একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা Q1 হিট নিচ্ছে, Q2 প্রাইম হিট ছেড়ে দিচ্ছে, তাহলে কতটা ওয়ার্ক করছে, Q1 মাইনাস Q2 প্রাইম। আবার একটা কার্নোট ইঞ্জিনকেই সে রান করাচ্ছে রিভার্স ডিরেকশনে, রিভার্স ডিরেকশনে বলতে সিঙ্ক থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে, সোর্সে গিয়ে Q1 পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে, তাহলে নেট ওয়ার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে Q2 মাইনাস Q2 প্রাইম। এবার এই দুটোকে কম্বাইন করে যদি আমি একটা ইঞ্জিন কনসিডার করি, যেটাকে আর বলে বলছি, তাহলে সেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, যে এখান থেকে আমার হিট নিচ্ছে Q2 মাইনাস Q2 প্রাইম। তার মানে একটা রিজার্ভার, সেই রিজার্ভার সেটা সিঙ্ক হোক সোর্স হোক আমার দেখার দরকার নেই, একটা রিজার্ভার সেখান থেকে আমার Q2 মাইনাস Q2 প্রাইম হিটও নিচ্ছে, তারপরে কি করছে, পুরোটাই ওয়ার্ক করে দিচ্ছে Q2 মাইনাস Q2 প্রাইম, যেটা থার্মোডাইনামিক্স কিন্তু অ্যালাউ করে না। প্রথম দিনই আমরা বলেছিলাম যে হিট থেকে ক্রমাগত আমি ওয়ার্ক করতে পারি না। তাহলে যে অ্যাজাম্পশনটা আমি এখানে কনসিডার করলাম সেই অ্যাজাম্পশনটা তাহলে ঠিক নয়। না স্যার। সেই জন্য না স্যার। তাহলে আমি বলতে পারি ইটা ই এইটা ইটা সি, তার মানে গ্রেটার দেন নয়। কি হতে পারে বড় জোর? বড় জোর ও ইকুয়াল হতে পারে অথবা সমান হতে পারে। তাহলে হয় ইটা সি ইকুয়াল হতে পারে, অথবা ইটা সিটা বড় হতে পারে ইটা ই এর তুলনায়। এই কন্ডিশনটা পসিবল। এবার আমরা দেখব যে করোলারি দুটো যে বলেছি সেই দুটো দেখব যে কি হচ্ছে। আচ্ছা, এখানে
দুটো ইঞ্জিনকেই আমি কার্নোট ইঞ্জিন নিচ্ছি, কারণ করোলারি ওয়ানে যেটা বলা আছে সেটা বলা আছে যে ওয়ার্কিং বিটুইন সেম টু হিট রিজার্ভার অল কার্নোট ইঞ্জিন হ্যাজ সেম এফিসিয়েন্সি। তাহলে এইটা দেখানোর জন্য আমাদের কি বলতে হবে, যে নাও উই কনসিডার টু কার্নোট ইঞ্জিন একটাকে R1 বলছি বা একটাকে C1 বলছি, একটাকে C2 বলছি, সেম এর রিজার্ভারের মধ্যে অপারেট করছে। অপারেটিং সেম অপারেটিং বিটুইন the same two reservoir এইবার এখানে দুটো কেস করব আমরা। আমি এটাকে আরেকবার ছোট করে এঁকে নিচ্ছি। প্রথমে C1 আর এটা হচ্ছে C2, তাহলে C1 এখান থেকে Q1 হিট নিল, এখান থেকে Q2 ছেড়ে দিল, যে ওয়ার্কটা করলো সেটা হচ্ছে W2, সেটা হচ্ছে Q1 মাইনাস Q2, এখান থেকে Q2 প্রাইম হিট গেল, এখানে ছেড়ে দিল Q1, আর ওয়ার্ক করলো হচ্ছে Q2 মাইনাস Q2 প্রাইম। এইবার এইরকম যদি ঘটনা ঘটে তাহলে কার্নোট থিওরেম থেকে আমরা কি দেখলাম? কার্নোট থিওরেম থেকে যেটা দেখেছি, ইটা ই সেটা লেস দেন ইটা সি হচ্ছে, বা ইকুয়ালও হতে পারে, আমরা এখন লেস দেন ধরছি, কারণ এইখান থেকে যে প্রমাণটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র লেস দেন, মানে এটা গেটার দেন হবে না। দিস ইমপ্লাইজ ইটা সিটা বা ইটা ইটা গেটার দেন, না সরি, লেস দেন ইটা সি, এইটা হতে পারে, বা ইকুয়াল হতে পারে, সেটা আমরা পরে আসছি, এইটা হতে পারে। তাহলে এখানে কি হয়েছে, এখানে C1 চালাচ্ছে C2 কে, তাহলে C1 যদি C2 কে চালায় তাহলে আমি কি বলতে পারি, ইটা C1 সেটা লেস দেন হবে ইটা C2, এই নিয়ম অনুযায়ী বা এই রিলেশন অনুযায়ী যে চালাবে তারটা ছোট হবে যাকে চালাবে তার তুলনায়। এবার যদি উল্টোটা হয়, এবার যদি উল্টোটা হয়, মানে আমি যদি এটাকে আরেকবার এঁকে নিই, এটা T2, এটা T1, এখানে এটা T1, এটা T2, Q1 Q2, খালি এখানে হয়ে যাবে এটা C2। এবার উল্টোটা, C2 চালাচ্ছে C1 কে, এখানে Q1 W ইকুয়াল টু Q2 মাইনাস Q2 প্রাইম, এখান থেকে Q2 প্রাইম, না এইটাকে আমরা Q2 প্রাইম বলেছিলাম, এটাকে Q2 বলেছিলাম, এটা উল্টো। আর তাহলে এইটা হচ্ছে Q1 মাইনাস Q2 প্রাইম, এটা Q2 প্রাইম, তাহলে W2 টা হয়ে যাবে Q1 মাইনাস Q2 প্রাইম। এই তাহলে এর ক্ষেত্রে যদি হয় তাহলে কি বলবো, ইটা C2 টা লেস দেন ইটা C1, তাহলে একটা কেসে এইটা হচ্ছে, একটা কেসে এইটা হচ্ছে। তাহলে এই দুটো থেকে আমি একটাই কনক্লুশন ড্র করতে পারি, যে এই রিলেশন দুটো একসঙ্গে সত্যি হতে পারে তখনই যদি ইটা C1 ইকুয়াল টু ইটা C2 হয়, মানে দুজনের এফিসিয়েন্সি যদি সমান হয় তবেই পসিবল, আদারওয়াইজ পসিবল হয়। তাহলে করোলারি ওয়ানে যেটা বলা হলো যে দুটো সেম রিজার্ভারের মধ্যে
দুটো যদি কার্নোট ইঞ্জিন চালানো হয় তাহলে তাদের এফিসিয়েন্সি সেম হবে, আলাদা কিছু হবে না। এবার হচ্ছে করোলারি টুটা। স্যার ওটা কি হলো, মানে ওই লাস্টে ইকুয়ালটা কি করে হলো ওই জায়গাটা বুঝতে পারলাম। কারণ একটার ভ্যালু ইটা সি ওয়ান আর একটা হচ্ছে ইটা সি টু, তাহলে প্রথম কেসের ক্ষেত্রে ইটা সি ওয়ানটা লেস দেন ইটা সি টু হলো, আবার পরেরটার ক্ষেত্রে ইটা সি টুটা লেস দেন ইটা সি ওয়ান হলো। এবার এই দুটো রিলেশনকে যদি সত্যি হতে হয় তাহলে কি হতে হবে, এদের দুজনকে সমান হতে হবে। কারণ একবার বলছি আমি এ ছোট এ বড়, আবার পরের ক্ষেত্রে বলছি এ ছোট এ বড়, তাহলে এই জিনিসটা তো হতে পারে না, কন্ট্রাডিক্টরি কথা। তাহলে না না, একমাত্র পসিবিলিটি কি হবে, না এরা দুজনে সেম ও হবে। দুটো ইকুয়াল হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে করোলারি টুটা। এইটা বলা হয়েছিল কি না, যে সমস্ত ইঞ্জিন যেগুলো চলছে সেগুলো সবসময় মানে কার্নোট ইঞ্জিনের থেকে এফিসিয়েন্সি কম হবে। তাহলে প্রথমে কি বলছি, যে নাও ই বি অ্যান irreversible ইঞ্জিন, এবং সেইটা কি উইথ ইটা ই ইকুয়াল টু ইটা সি, মানে বলছি ইরিভার্সিবল ইঞ্জিন এবং সেটা কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির সঙ্গে ম্যাচ করছে বা সমান হচ্ছে। তাহলে এটা যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে, না কিউ টু ইকুয়াল টু কিউ টু প্রাইম হতে হবে, তবেই একমাত্র সমান। মানে আমি যদি ইটাকে ইরিভার্সিবল ইঞ্জিন ধরি এবং এইটাকে যদি আমি কনসিডার করি যে ইটা ই এবং ইটা সি সমান হবে, তাহলে যেটা করতে হবে এই রিলেশন থেকে বা এই ছবিটা থেকে, যে কিউ টু আর কিউ টু প্রাইম এরা দুজনে সেম হতে হবে, তবেই হচ্ছে এইটা পসিবল হবে যে এরা দুজনে সমান। তাহলে যদি এবার কম্বাইন্ড ইঞ্জিনের কথা যদি ভাবি, কম্বাইন্ড ইঞ্জিন মানে এখানে এই যে কম্বাইন্ড ইঞ্জিন যেটা কনসিডার করেছিলাম, তাহলে কম্বাইন্ড ইঞ্জিনটা কি হচ্ছে, কোনো হিট অ্যাবজর্ব করছে না, আবার কোনো ওয়ার্কও সে করছে না। তার মানে রিজার্ভার থেকে কোনো হিট সে নিল না, আবার কোনো ওয়ার্কও সে করলো না, অথচ আমি সেই জিনিসটাকে একটা রিভার্সিবল ইঞ্জিন বলছি। কিন্তু রিভার্সিবল ইঞ্জিন হতে গেলে কি করতে হবে, না সারাউন্ডিংসে একটা কোনো নেট চেঞ্জ রেখে যেতে হবে তাকে, সেটা এখানে হচ্ছে না। তাহলে সেটাই এখানে বলছি যে দেন combined engine no heat absorb and heat return to the sink is zero. Also, work done is zero. That is, the engine is running with output producing আচ্ছা with output নয় without producing any net change anywhere in the universe. তাহলে এইটা আবার কন্ট্রাডিক্ট করছে কার সঙ্গে, একটা ইরিভার্সিবল ইঞ্জিনের সঙ্গে। তাহলে বলছি যে দিস
is contradiction with irreversible ইঞ্জিন। তাহলে আমরা যে অরিজিনাল অ্যাজাম্পশনটা ধরেছিলাম এটা সত্যি নয়, তাহলে ইটা ইটা নট ইকুয়াল টু ইটা সি। আবার কার্নোট থিওরেম থেকে প্রথমেই যেটা দেখলাম, সেটা হচ্ছে যে ইটা ইটা সেটা ইটা সির থেকে বড়ও নয়। তাহলে একমাত্র পসিবিলিটি কি? ইটা ই সেটা লেস দেন ইটা সি হবে। তাহলে কার্নোট থিওরেমের যে প্রুফটা সেটা হয়ে গেল। ঠিক আছে।